মেইন টপিক হচ্ছে কয়েকটা আছে। একটা হচ্ছে হিমোগ্লোবিনোপ্যাথিস, যার মধ্যে রয়েছে সিকল সেল অ্যানিমিয়া, আর একটা হচ্ছে থ্যালাসেমিয়া, আর একটা রয়েছে হিমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি। এর মধ্যে আছে লিউকোমিয়া, আর একটা আছে লিম্ফোমা। তাহলে এগুলো হচ্ছে আমাদের আজকে মেইন আলোচনার টপিক। তাহলে ফার্স্ট আসে হিমোগ্লোবিনোপ্যাথিস। তাহলে আমাদের হিমোগ্লোবিনের মধ্যে আমরা অ্যান্থোফিজিওলজি ভাগ করেছিলাম। হিমোগ্লোবিনের মধ্যে মেইনলি স্ট্রাকচার থাকে দুইটা, একটা হচ্ছে হিম, আর একটা হচ্ছে গ্লোবিন। এর মধ্যে আমাদের আজকে ডিসকাসের বিষয় হচ্ছে গ্লোবিনের অ্যাবনর্মালিটি। তাহলে গ্লোবিনের যে চেইন থাকে এটা দুই ধরনের অ্যাবনর্মালিটি হতে পারে। একটা হচ্ছে গ্লোবিনের নাম্বার কম থাকতে পারে, আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ অ্যাবনর্মালিটি, মানে অ্যাবনর্মাল স্ট্রাকচার সমস্যা। কোয়ালিটেটিভ, হিমোগ্লোবিনের মধ্যে যে গ্লোবিন চেইন থাকে এটা যদি নাম্বার কমে যায় তাহলে সেটাকে আমরা বলি থ্যালাসেমিয়া। আর যদি এটা কোনো স্ট্রাকচারাল চেঞ্জ হয়, অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স চেঞ্জ হয়, সেই কোয়ালিটেটিভ চেঞ্জটাকে আমরা বলি সিকল সেল অ্যানিমিয়া। তাহলে এখানে দেখেন, আমাদের যে নর্মাল হিমোগ্লোবিনের মধ্যে স্ট্রাকচার থাকে চারটা গ্লোবিন চেইন। এর মধ্যে থাকে দুইটা আলফা চেইন আর দুইটা নন আলফা গ্লোবিন চেইন। এই নন আলফা চেইন গুলো হয়তো পারে বিটা চেইন বা গামা চেইন বা ডেল্টা চেইন। তাহলে নন আলফা চেইনের উপর ডিপেন্ড করে আমাদের হিমোগ্লোবিন গুলোর নামকরণ করা হয়। এর মধ্যে আমাদের অ্যাডাল্টে যে হিমোগ্লোবিন থাকে সেটা হচ্ছে হিমোগ্লোবিন এ। এটা হচ্ছে মোস্ট কমন। এটা স্ট্রাকচার আছে দুইটা আলফা চেইন আর দুইটা বিটা চেইন। আবার ফিটাসে মেইনলি থাকে হচ্ছে হিমোগ্লোবিন এফ। এটা স্ট্রাকচার থাকে দুইটা আলফা আর দুইটা গামা চেইন। আর একটা হিমোগ্লোবিন থাকে হিমোগ্লোবিন A2। এটা স্ট্রাকচার থাকে দুইটা আলফা আর দুইটা ডেল্টা চেইন। এটা সবসময় থাকে, নাম্বার থাকে লেস দেন 2%। তাহলে এই তিনটা হিমোগ্লোবিন আমাদের জন্য মেইনলি ইম্পর্টেন্ট। প্রত্যেকটার স্ট্রাকচার এটা একটা পরীক্ষা আসে। তাহলে অ্যাডাল্ট হিমোগ্লোবিন বা হিমোগ্লোবিন এতে থাকে দুইটা আলফা দুইটা বিটা চেইন। ফিটাল বা হিমোগ্লোবিন এফ এ থাকে দুইটা আলফা দুইটা গামা চেইন। আর হিমোগ্লোবিন A2 তে থাকে দুইটা আলফা দুইটা ডেল্টা চেইন। এখন কোয়ালিটেটিভ অ্যাবনর্মালিটিস বা অ্যাবনর্মাল হিমোগ্লোবিন, এই যে গ্লোবিন চেইনের যে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স আছে, এই অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সে যদি কোনো চেঞ্জ হয় কিন্তু নাম্বার ঠিক থাকে তাহলে সেটা করে কোয়ালিটেটিভ অ্যাবনর্মালিটিস। এটা এক্সাম্পল হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া, যেখানে হিমোগ্লোবিন এস নামক একটা অ্যাবনর্মাল হিমোগ্লোবিন পাওয়া যায়। আর যে গ্লোবিন চেইন বললাম এটা যদি নাম্বার কমে যায় তাহলে সেটার উদাহরণ হচ্ছে থ্যালাসেমিয়া। এটাকে বলে কোয়ান্টিটেটিভ অ্যাবনর্মালিটিস। তাহলে ফার্স্ট আছে সিকল সেল অ্যানিমিয়া। সিকল সেল অ্যানিমিয়াতে কি হয়, এখানে যে বিটা গ্লোবিন চেইন আছে, অ্যাডাল্ট হিমোগ্লোবিন দুইটা আলফা চেইন ছিল দুইটা বিটা চেইন ছিল। এই বিটা চেইনের যে গ্লুটামিক অ্যাসিড আছে, এই গ্লুটামিক অ্যাসিডের জায়গায় ভ্যালিন নামক একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। কোন পজিশনে? পজিশন 6-এ। এই চেঞ্জটার কারণে যে অ্যাবনর্মাল হিমোগ্লোবিনটা তৈরি হলো এটাকে বলা হয় হিমোগ্লোবিন এস। এটা হচ্ছে একটা অটোসোমাল রিসেসিভ ট্রেট। প্যাথোফিজিওলজি, হিমোগ্লোবিন এসটার সমস্যা কি? হিমোগ্লোবিন এস আর হিমোগ্লোবিন এ অলমোস্ট সিমিলার। সমস্যা একটাই, সেটা হচ্ছে আমরা জানি যে হিমোগ্লোবিনের মেইন কাজ হচ্ছে টিস্যুতে অক্সিজেন ক্যারি করা। তাহলে হিমোগ্লোবিন এ যেটা, এটা কি করবে, যখন টিস্যুতে যাবে তখন অক্সিজেন গুলা ছেড়ে দিবে, টিস্যু সেটা গ্রহণ করবে। এরপরে হিমোগ্লোবিন এ যে ডিঅক্সিজেশন হয়ে গেল, এই হিমোগ্লোবিন নিয়ে আবার লাংসে যে রিঅক্সিজেশন হবে। হিমোগ্লোবিন এর সমস্যা হচ্ছে হিমোগ্লোবিন এসটা যখন ডিঅক্সিজেশন হয়, মানে অক্সিজেনটা যখন ছেড়ে দেয়, এরপরে কি হয়, হিমোগ্লোবিন এসটা পলিমারাইজ হয়, মানে পলিমারাইজেশন হয়ে সিডোক্রিস্টালাইন একটা স্ট্রাকচার ফর্মেশন করে, এবং এর শেপটাকে তখন অ্যাবনর্মাল শেপ হয়ে যায়। এবং এটা হচ্ছে সিকেল শেপ সেল বলা হয় তখন। একটা অর্ধচন্দ্রাকৃতি একটা শেপ আসে। তাহলে এই যে ডিঅক্সিজেশনের পরে যে হিমোগ্লোবিন এসটা, এটা যে অ্যাবনর্মাল শেপ হইতেছে, এটার ভিত্তিতে নামকরণ করা হয়েছে সিকেল সেল অ্যানিমিয়া। এই সিকেল সেল গুলো পলিমারাইজ হয়ে তখন কি করে, বিভিন্ন ছোট ছোট যে ভেসেল গুলো আছে ভেসেল গুলোকে অপসারণ করে ফেলে।
এর ফলে কি হয়, বিভিন্ন অর্গান গুলোতে ইসকেমিয়া ডেভেলপ করতে পারে এবং সেখান থেকে সিমটমস গুলো হয়। এই পলিমারাইজেশন যেটা হয় এটা আবার রিঅক্সিডেশন হলে আবার এটা ঠিক হয়ে যায়। তাহলে পলিমারাইজেশন ইজ রিভার্সিবল হোয়েন অক্সিডেশন রিঅক্সিডেশন অকার্স। কারণ লম্বা সময় যদি রিঅক্সিডেশনটা হইতে না পারে তখনই মেইনলি ঝামেলা হয়ে যায়, তখন এই পলিমারাইজেশনটা রিভার্সিবল হয় না। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে হিমোগ্লোবিন এফ যেটা, সেটা এই হিমোগ্লোবিন এফ এর যে পলিমারাইজেশন এটাকে স্ট্রংলি ইনহিবিট করে। এটা সিগনিফিকেন্ট আমরা একটু পরে জানবো। আর সে ক্লিনিক্যাল ফিচার্স, তাহলে আমরা দেখলাম কি মেইনলি যখন ডিঅক্সিজেশন বা হাইপোক্সিয়া ডেভেলপ করে তখনই সিকেল সেলগুলো বেশি বেশি ফর্মেশন হয়। এছাড়া আরো কিছু কন্ডিশন আছে যেখানে সিকেলিংটা বেশি হইতে পারে। একটা হচ্ছে অ্যাসিডোসিস, ডিহাইড্রেশন, একটা হচ্ছে ইনফেকশন। তাহলে আমরা যখন ট্রিটমেন্ট করব তখন এই রিস্ক ফ্যাক্টর গুলো আগে কারেকশন করতে হবে। তাহলে পেশেন্টকে অক্সিজেশন করতে হবে, অ্যাসিডোসিস থাকলে কারেকশন করতে হবে, ডিহাইড্রেশন থাকলে আইভি ফ্লুইড দিতে হবে, অ্যান্টি ইনফেকশন থাকলে অ্যান্টিবায়োটিক দিতে হবে। তাহলে এগুলো হচ্ছে সিকল সেলের প্রিসিপিটেটিং বা রিস্ক ফ্যাক্টরস। সিকল সেল কি কি ফিচার নিয়ে প্রেজেন্ট করতে পারে? সব থেকে মোস্ট কমন ফর্ম অফ প্রেজেন্টেশন হচ্ছে পেইনফুল ভেসো অক্লুসিভ ক্রাইসিস। তাহলে সিকেল সেলগুলো আমি বলছিলাম কি ভেসেল গুলো অক্লুশন করে এবং ব্লাড সাপ্লাই হ্যাম্পার করে। তো এর মধ্যে পেইনফুল ভেসো অক্লুসিভ ক্রাইসিস এটা হচ্ছে সবথেকে বেশি কমন। ইউজুয়ালি কোথায় হয়? বোনে হয়। বোনের যে স্মল ভেসেলস গুলো আছে এগুলো ব্লাড ফাংশনে বন্ধ হয়ে যায় এবং বোনের সিভিয়ার বনি পেইন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। এছাড়া অন্যান্য অর্গানও পেশেন্টের এ ধরনের অপারেশন হতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে স্প্লিন। তাহলে স্প্লিনে যদি ভেনাস আউটফ্লো অবস্ট্রাকশন হয় সেক্ষেত্রে কি হবে? অ্যাকিউট পেইনফুল এনলার্জমেন্ট হবে। আর যদি আর্টেরিয়াল সাপ্লাই বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? স্প্লেনিক ইনফেকশন হবে এবং লম্বা সময় যদি এটার পারসিস্টেন্স থাকে সেক্ষেত্রে স্প্লেনিক হাইপোস্প্লেনিজম হবে। মানে পেশেন্টের কোনো ফাংশনাল স্প্লিন থাকবে না, ব্লাড সাপ্লাই বন্ধ হইতে হইতে পুরো স্প্লিনটাই একসময় ড্যামেজ হয়ে যাবে। তাহলে এর আগে আমরা সিলিয়াক ডিজিজ সাথে পড়ছিলাম, হাইপার স্প্লেনিজম অ্যাসোসিয়েশন থাকে। এখন আরেকটা কন্ডিশন পেলাম সিকল সেল অ্যানিমিয়া, সেখানেও পেশেন্টের হাইপোস্প্লেনিজম থাকতে পারে। এছাড়া আসে আরেকটা প্রেজেন্টেশন হচ্ছে অ্যাপ্লাস্টিক ক্রাইসিস। তাহলে এর আগে আমরা হেরিডিটারি স্পিওসাইটিস এ পড়ছিলাম যে এই পেশেন্টগুলো যদি পারভোভাইরাস বি নাইনটিন ইনফেকশন হয় তাহলে পারভোভাইরাস বি নাইনটিন যে ভাইরাসটা এটা ইমেসেজ যে আরবিসি গুলো আছে সেগুলোকে ডিস্ট্রাকশন করে। এছাড়া বোন ম্যারোকেও ইনভলভ করতে পারে, তখন পেশেন্টের অ্যাপ্লেশিয়া ডেভেলপ করে। তাহলে হেরিডিটারি স্পিওসাইটোসিস, তারপর হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া, এগুলো পেশেন্ট যদি অ্যাপ্লাস্টিক ক্রাইসিস নিয়ে প্রেজেন্ট করে তাহলে সেক্ষেত্রে আমাদের মোস্ট লাইকলি ইনফেকশন হচ্ছে পারভোভাইরাস বি নাইনটিন। এইটা পরীক্ষার সময় আসে। হিমোলাইটিক অ্যানিমিয়া গুলো পেশেন্টের ইউজুয়ালি রেটিকুলোসাইট কাউন্টটা বেশি থাকে, কারণ হিমোলাইসিসের কারণে যে আরবিসি গুলো ডিস্ট্রাকশন হচ্ছে এটাকে কাভার দেওয়ার জন্য বোন ম্যারো কি করে বেশি বেশি রেটিকুলোসাইট ব্লাডে পাঠায়। তবে যদি পেশেন্টের অ্যাপ্লাস্টিক ক্রাইসিস হয় সেক্ষেত্রে আমরা রেটিকুলোসাইট কাউন্ট লো পাবো। তাহলে কোনো হিমোলাইটিক অ্যানিমিয়া পেশেন্টে যদি আমাদের রেটিকুলোসাইট কাউন্ট কম আছে তাহলে সেক্ষেত্রে আমাদের মোস্ট লাইকলি ইনফেকশন হবে কোনটা? পারভোভাইরাস বি নাইনটিন। তাহলে এটাও অনেক সময় পরীক্ষা আসে যে হিমোলাইটিক অ্যানিমিয়ার পেশেন্ট রেটিকুলোসাইট কাউন্ট কম আছে, মোস্ট লাইকলি অর্গানিজম বা মোস্ট লাইকলি ইনফেকশন কোনটা। এছাড়া আরো কিছু প্রেজেন্টেশন আছে, সিএনএস এর পেশেন্টের স্ট্রোক নিয়ে প্রেজেন্ট করতে পারে। এরপর হচ্ছে পালমোনারিতে হইতে পারে হচ্ছে সিকল সেল সিনড্রোম। এটাও নিউমোনালিক প্রেজেন্টেশনে এবং এটা হচ্ছে সিকল সেল ডিজিজের মোস্ট কমন কজ অফ ডেথ। তাহলে এটা অনেক পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কজ হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ মোস্ট কমন কজ অফ ডেথ ইন সিকল সেল ডিজিজ। তাহলে সিকল সেল ডিজিজের ক্ষেত্রে মোস্ট কমন প্রেজেন্টেশন হচ্ছে পেইনফুল ভেসো ক্রাইসিস, আর মোস্ট কমন কজ অফ ডেথ হচ্ছে সিকল সেল সিনড্রোম। এছাড়া পেশেন্টের অস্টিওমাইলাইটিস এবং অস্টিওপোরোসিস, অ্যাভাস্কুলার নেক্রোসিস এগুলো হতে পারে। এখানে একটা ইম্পর্টেন্ট হচ্ছে অস্টিওমাইলাইটিস, আমরা যখন নিউরোলজি পড়বো তখন দেখবো অস্টিওমাইলাইটিস ইউজুয়ালি মোস্ট কমন কজ হচ্ছে স্টাফিলোকোকাস অরিয়াস। তবে সিকল সেল অ্যানিমিয়া পেশেন্টদের ক্ষেত্রে মোস্ট কমন কজ হচ্ছে সালমোনেলা টাইফি। তাহলে এটা পরীক্ষার জন্য মনে রাখতে হবে। ইনভেস্টিগেশন করলে আমরা দেখবো এটা যেহেতু একটা হিমোলাইটিক অ্যানিমিয়া এখানে হিমোগ্লোবিন কম থাকবে, এবার হচ্ছে বিলিরুবিনটা বেশি থাকতে পারে। আর ব্লাড ফিল্ম করলে আমরা কি পাবো?
সিকল সেল পাবো। এছাড়া টার্গেট সেল, নিউক্লিয়ার টার্গেট পাওয়া যেতে পারে। আর পেশেন্টের যেহেতু হাই প্রিসপেনিজম আছে, সো হাই প্রিসপেনিজম হিসাবে পাওয়া যেতে পারে। পেশেন্টের রেডিকোসাইট কাউন্ট করলে আমরা রেডিকোসাইট কাউন্ট বেশি পাবো, তবে অ্যাপ্লাস্টিক ক্রাইসিস থাকলে সেক্ষেত্রে রেডিকোসাইট কাউন্টটা কম থাকতে পারে। আর সিকল সেল অ্যানিমিয়া কনফার্ম করার জন্য আমাদের ইনভেস্টিগেশন অফ চয়েস হবে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা প্রথমে বললাম যে পেশেন্টগুলোকে রিহাইড্রেশন করতে হবে, অক্সিজেন দিতে হবে, অ্যাসিডোসিস থাকলে কারেকশন করতে হবে। আর কাছে পেশেন্টের অ্যানালিসিস দিতে হবে, এডিকুয়েট অ্যানালিসিস। পরীক্ষায় কোশ্চেন আসছে যে কোন অ্যানালিসিসটা মানে সিকল সেল অ্যানিমিয়ার জন্য বেশি ইম্পর্টেন্ট। তাহলে সিকল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে আমি অ্যানালিসিস হিসেবে প্রথমে চয়েস করতে হবে ওপিওয়েডস। এটা এমআরসি পরীক্ষা বা এফসিএস পরীক্ষাগুলোতে কোশ্চেন আসে যে সিকল সেল অ্যানিমিয়া একটা টিপিক্যাল সিনারিও দিবে, ইউজুয়ালি যে পেইনফুল ভেসোপ্রেসিভ ক্রাইসিস, এই ধরনের একটা সিনারিও দিয়ে দেয়। এরপরে বলে পেশেন্ট এখানে ট্রিটমেন্ট অফ চয়েস বা অ্যানালিসিস অফ চয়েস কোনটা হবে। তাহলে সিকল সেল অ্যানিমিয়াকে আমরা ট্রিটমেন্ট করবো ওপিওয়েড অ্যানালিসিস দিয়ে। আর যদি কোনো পেশেন্টের লাইফ থ্রেটিং কন্ডিশন হয়, যেমন হচ্ছে পেশেন্ট যদি স্ট্রোক করে, তাহলে সেক্ষেত্রে অথবা যদি কোনো পেশেন্টের সার্জারির জন্য প্রিপারেশন নেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস হবে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন। এছাড়া পেশেন্টের সিকল সেল অ্যানিমিয়া পেশেন্টের আমরা একটা ড্রাগ ইউজ করতে পারি, যেটা হচ্ছে হাইড্রোক্সি কার্বোমাইড বা হাইড্রোক্সি ইউরিয়া। এই যে একটা কাজ হচ্ছে, এই যে একটা হিমোগ্লোবিন এফ লেভেলটা বাড়ায়। তাহলে আমরা প্রথমে ডিসকাসে বলছিলাম যে হিমোগ্লোবিন এফ এর সিগনিফিকেন্ট কি। এটা হচ্ছে হিমোগ্লোবিন এস এর যে পলিমারাইজেশন আছে বা সিকেলিং আছে, এগুলো কমায়। তাহলে হাইড্রোক্সি কার্বোমাইড বা হাইড্রোক্সি ইউরিয়া যদি আমরা ট্রিটমেন্ট করি, তাহলে পেশেন্টের হিমোগ্লোবিন এফ লেভেলটা বাড়বে এবং হিমোগ্লোবিন এস এর যে সিকেলিং এবং পলিমারাইজেশন এটা কম হবে এবং পেশেন্টের সিমটমস গুলো কম হবে। তাহলে এখানে যে একটা মেডিকেশনের নাম বলে কোনটা ইউজ করা হয়, সেটা হচ্ছে হাইড্রোক্সি কার্বোমাইড বা হাইড্রোক্সি ইউরিয়া। এরপর আসে থ্যালাসেমিয়াতে। তাহলে সিকল সেল অ্যানিমিয়াতে আমাদের যে গ্লোবিন চেইন ছিল সেগুলো নাম্বার ঠিক ছিল, জাস্ট অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সটা অল্টারনেটিভ ছিল। আর থ্যালাসেমিয়াতে কি হবে, থ্যালাসেমিয়াতে হচ্ছে যে গ্লোবিন চেইন আছে এটার নাম্বার কম থাকবে। এটা কমপ্লিটলি অ্যাবসেন্ট থাকতে পারে অথবা নর্মাল যে নাম্বার সেটার থেকে কম থাকতে পারে। মানে হিমোগ্লোবিন আমাদের দুই ধরনের গ্লোবিন চেইন থাকতে পারে, একটা আলফা চেইন আর একটা হচ্ছে বিটা চেইন, যেটা নর্মাল অ্যাডাল্ট হিমোগ্লোবিন। যদি কোনো পেশেন্টের আলফা চেইনের ডেফিসিয়েন্সি থাকে অথবা আলফা চেইন প্রোডাকশন একেবারেই না হয়, সেটাকে বলবে আলফা থ্যালাসেমিয়া। আর যদি বিটা চেইনের সমস্যা থাকে সেটাকে বলা হবে বিটা থ্যালাসেমিয়া। পরীক্ষা যে কোশ্চেনটা আসে যে কোন ক্রোমোজোমের মিউটেশনের কারণে কোন থ্যালাসেমিয়া হয়, তাহলে আলফা থ্যালাসেমিয়ার যে আলফা চেইনটা প্রোডাকশন হয় সেটা হয় মেইনলি ক্রোমোজোম 16 দ্বারা। তাহলে এখানে মিউটেশন হলে আমাদের আলফা থ্যালাসেমিয়া হবে। আর ক্রোমোজোম 11 যদি মিউটেশন হয়, তাহলে আমাদের ডিজিজ হবে বিটা থ্যালাসেমিয়া। তাহলে এটা পরীক্ষা কোশ্চেন আসে যে ক্রোমোজোম 16 মিউটেশন হলে আলফা থ্যালাসেমিয়া, আর ক্রোমোজোম 11 মিউটেশন হলে বিটা থ্যালাসেমিয়া। আর একটা কোশ্চেন আসে যে বিটা থ্যালাসেমিয়াতে কোন ধরনের মিউটেশন হয়, তাহলে এটা একটা পয়েন্ট মিউটেশন। পাশে পরীক্ষাতে আমাদের যেটা বিশেষ সেটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়াটা খুব একটা পরীক্ষা আসে না। বিটা থ্যালাসেমিয়ার ডেফিনেশন দুইটা টাইপ দিয়ে আছে, একটা হচ্ছে থ্যালাসেমিয়া মাইনর আর একটা হচ্ছে থ্যালাসেমিয়া মেজর। কোনো কোনো বইয়ে আর একটা দেওয়া থাকে, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া। এখানে যেহেতু নাই সেটা ওটা আমাদের খুব একটা গুরুত্ব দেওয়ার দরকার নেই। তাহলে থ্যালাসেমিয়া মাইনর যেটা, এটা মেইনলি প্রেজেন্ট করে মাইল্ড মাইক্রোসাইটিক অ্যানিমিয়া নিয়ে, অথবা পেশেন্ট অ্যাসিম্পটোমেটিকও থাকতে পারে এবং এই পেশেন্ট গুলো ইউজুয়ালি ব্লাড ট্রান্সফিউশনের দরকার হয় না। আর যেটা হচ্ছে থ্যালাসেমিয়া মেজর, তাহলে এটাতে কি সমস্যা হয়, আমাদের নর্মাল অ্যাডাল্ট হিমোগ্লোবিন বা হিমোগ্লোবিন A, থ্যালাসেমিয়া মেজরে হিমোগ্লোবিন A খুবই কম তৈরি হয় অথবা অনেক সময় দেখা যায় একেবারেই তৈরি হয় না। তাহলে এই পেশেন্ট গুলো সিভিয়ারলি সিমটোমেটিক থাকে এবং পেশেন্ট গুলো ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থাকে। পেশেন্টদেরকে খুবই আর্লি এজ থেকে ব্লাড ট্রান্সফিউশন করা দরকার হয়। এখানে ডায়াগনস্টিক ফিচার দেওয়া আছে থ্যালাসেমিয়া মাইনর এবং থ্যালাসেমিয়া মেজর কি কি প্রেজেন্টেশন হয়। হ্যাঁ, তাহলে থ্যালাসেমিয়া মেজর প্রেজেন্ট করবে প্রোফাউন্ড হাইপারক্রোমিক অ্যানিমিয়া নিয়ে এবং এদেরকে অবশ্যই ব্লাড ট্রান্সফিউশন করা লাগে।
অপরদিকে থ্যালাসেমিয়া মাইনরের ক্ষেত্রে মাইল্ড অ্যানিমিয়া থাকতে পারে অথবা অ্যাসিম্পটোটিকও থাকতে পারে। থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে হিমোগ্লোবিন এ অ্যাবসেন্ট থাকে অথবা গ্রোথ রিডাকশন থাকে। থ্যালাসেমিয়া মাইনরের ক্ষেত্রে হিমোগ্লোবিন এটা রিডিউস থাকে, কিন্তু একেবারে যে অ্যাবসেন্ট থাকবে বা গ্রোথ রিডাকশন থাকবে এরকম হয় না। অপরদিকে বিটা থ্যালাসেমিয়া মেজরে হিমোগ্লোবিন এফ লেভেলটা অনেক বেশি থাকবে। আর আমরা যদি হিস্ট্রি তাহলে দেখবো যে বোথ প্যারেন্টস এ থ্যালাসেমিয়া মাইনর আছে। থ্যালাসেমিয়া মাইনরের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট হচ্ছে পাংক্টেড বেসোফিলি, আর একটা হচ্ছে দেখেছে হিমোগ্লোবিন এটা বেশি থাকে। তাহলে থ্যালাসেমিয়া মাইনর গুলো ইউজুয়ালি ডায়াগনোস হয় কিভাবে? এই পেশেন্ট গুলো দেখা যাচ্ছে মাইল্ডলি অ্যানিমিক থাকতে পারে বা মাইল্ড সিগনাল থাকতে পারে অথবা অ্যাসিম্পটোটিক থাকতে পারে। পেশেন্টে দেখা যাচ্ছে রুটিন ইনভেস্টিগেশন করার সময় কি হয়, তখন যদি আমরা সিবিসি করতে দিই তাহলে একটু দেখবো পেশেন্টটা মাইল্ড অ্যানিমিয়া আছে, এমসিভিটা অনেক কম, মানে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। এই মাইক্রোসাইটিক অ্যানিমিয়ার ইভ্যালুয়েশন করতে গিয়ে তখন ইউজুয়ালি থ্যালাসেমিয়া মাইনরটা ডায়াগনোস করা হয়। এট ফার্স্টে দেখা যায় কি আমরা যখন মাইক্রোসাইটিক অ্যানিমিয়া পাই তখন আমরা ইউজুয়ালি চিন্তা করি কোনটা, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। যখন পেশেন্ট আয়রন সাপ্লিমেন্টেশন দেওয়া হয় দেখা যায় যে অ্যানিমিয়া কারেকশন হচ্ছে না, তখন হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করলে দেখা যায় যে বিটা থ্যালাসেমিয়া মাইনর। তাহলে ইউজুয়ালি পেশেন্ট গুলো এইভাবে ডায়াগনোস হয়। আর থ্যালাসেমিয়া মেজর যেটা সেগুলো পেশেন্ট সিভিয়ারলি অ্যানিমিক থাকে, ব্লাড ট্রান্সফিউশন হিস্ট্রি থাকে, এরপরে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করলে পেশেন্টের ডায়াগনোসিস করা যায়। ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইউজুয়ালি আমরা ব্লাড ট্রান্সফিউশন করে থাকি, ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন দিয়ে থাকি। আর কিউরেটিভ অপশন হচ্ছে অ্যালোজেনিক হেমাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন। তাহলে পেশেন্ট যদি পরীক্ষায় বলে যে হয়েছে যে ট্রিটমেন্ট অফ চয়েস বা কিউরেটিভ ট্রিটমেন্ট, তাহলে অ্যান্সার হবে অ্যালোজেনিক হেমাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন। আর সাপোর্টিভ ট্রিটমেন্টের মধ্যে আছে ব্লাড ট্রান্সফিউশন, আর একটা হচ্ছে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন। এরপর আছে অনেক সময় পরীক্ষায় কোশ্চেন পড়ে, এমসিকিউ আসতে পারে বিটা থ্যালাসেমিয়া পেশেন্টের ক্ষেত্রে কখন আমরা স্প্লেনেক্টমি করবো। তাহলে কোনো পেশেন্টের যদি স্প্লেনোমেগালির কারণে মেকানিক্যাল প্রবলেমস হয়, মেকানিক্যাল প্রবলেমস বলতে পেশেন্ট ইউজুয়ালি আর্লি স্যাডেল থাকতে পারে ডিউ টু কমপ্রেশন অফ স্টোমাক, অথবা অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট থাকতে পারে, অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে, অথবা যদি কোনো পেশেন্টের এক্সেসিভ ট্রান্সফিউশন লাগে সেক্ষেত্রে আমাদের স্প্লেনেক্টমি করতে হবে। গত ক্লাস আমরা পড়ছিলাম স্প্লেনেক্টমি পেশেন্টের কি কি ম্যানেজমেন্ট করতে হয়। কোনো পেশেন্ট যদি আমরা ইলেকটিভ স্প্লেনেক্টমি করি তাহলে স্প্লেনেক্টমি করার 2 থেকে 3 সপ্তাহ আগে পেশেন্টের কিছু ভ্যাকসিনেশন করতে হয়। এরপরে পেশেন্টের ইয়ারলি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এবং 5 ইয়ারলি নিউমোকক্কাল ভ্যাকসিনেশন করতে হবে। আর লাইফ লং হচ্ছে পেনিসিলিন ভি অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করতে হবে। পরীক্ষায় একটা জিনিস যেটা বেশি আসে সেটা হচ্ছে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস এর ইন্টারপ্রিটেশন। তাহলে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের নর্মাল যে অ্যাডাল্ট পার্সন তাদের ক্ষেত্রে সব থেকে বেশি হিমোগ্লোবিন থাকে যেটা, সেটা হচ্ছে হিমোগ্লোবিন এ, অ্যারাউন্ড 97% থাকে, বা মোর দ্যান 95% যদি থাকে সেটা আমরা নর্মাল ধরে নিই। হিমোগ্লোবিন এফ থাকে less than 1%, আর হিমোগ্লোবিন এ টু থাকে 2 থেকে 3%। এটা বই টু বই ভ্যারি করে, তো মনে রাখতে হবে 95%-এর বেশি যদি হিমোগ্লোবিন এ থাকে দ্যাট ইজ নর্মাল। বিটা থ্যালাসেমিয়া ট্রেটের ক্ষেত্রে কি হয়, এই হিমোগ্লোবিন এটা 95% নিচে চলে আসে, ইউজুয়ালি 80 to 95 এই রেঞ্জে থাকে। আর সাথে কি হিমোগ্লোবিন এ টুটা কিছুটা বেড়ে যায়। তাহলে যদি হিমোগ্লোবিন এ মাইল্ড রিডাকশন হয় আর হিমোগ্লোবিন এ টুটা বাড়ে তখন আমরা সেটাকে বলবো বিটা থ্যালাসেমিয়া ট্রেট। এটা হচ্ছে থ্যালাসেমিয়া মেজর। থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে দেখেন হিমোগ্লোবিন এটা আছে কত, 0 to 20%, মানে অলমোস্ট অ্যাবসেন্ট, অথবা কোনো কোনো ক্ষেত্রে যদি থাকো সেটা অনেক কম থাকবে। আর হিমোগ্লোবিন এফটা দেখেন 80 to 100%, মানে হিমোগ্লোবিন এ আর হিমোগ্লোবিন এ অলমোস্ট রিভার্স হয়ে গেছে। তাহলে যদি এরকম কোনো পেশেন্টের হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস রিপোর্টে দেখা যায় হিমোগ্লোবিন এফ অনেক বেশি আর হিমোগ্লোবিন এ নাই বললে চলে, হয় অ্যাবসেন্ট অথবা একদমই কম, তাহলে সেটা ডায়াগনোস হবে থ্যালাসেমিয়া মেজর। এরপর আসি হিমোগ্লোবিন ই ট্রেট। তাহলে যে কোনো ট্রেটের ক্ষেত্রে হিমোগ্লোবিন এটা থাকবে কিন্তু নর্মাল থেকে কম। তাহলে হিমোগ্লোবিন ই ট্রেটের ক্ষেত্রে হিমোগ্লোবিন এ ইউজুয়ালি থাকে কতটুকু, 60 to 65%, মানে এক্ষেত্রে নর্মাল থেকে কমে গেছে কিন্তু খুব বেশি কমে নেয় আর কি। সাথে হিমোগ্লোবিন ই আছে কতটুকু, 30 to 35%। যখন হিমোগ্লোবিন ই ডিজিজ বলবো তখন এটা হবে বিটা থ্যালাসেমিয়া মেজরের মতো, মানে হিমোগ্লোবিন ই অলমোস্ট নাই, অ্যাবসেন্ট।
আর হিমোগ্লোবিন ইটা কতটুকু আছে দেখেন, 95%। মানে হিমোগ্লোবিন এ যেটা 95% থাকার কথা ছিল, সেই জায়গায় হিমোগ্লোবিন ই রয়েছে 95%। তাহলে এরকম হলে সেটা হবে হিমোগ্লোবিন ই ডিজিজ। কোনো পেশেন্টে যদি হিমোগ্লোবিন ই থাকে 60 to 70%-এর কাছাকাছি, মানে একেবারে 95ও হয় নাই, আবার একেবারে কমও না, অপরদিকে হিমোগ্লোবিন এফটা বেড়ে গেছে কিন্তু হিমোগ্লোবিন এ নাই, তাহলে এটাকে আমরা বলবো হিমোগ্লোবিন ই বিটা থ্যালাসেমিয়া। এর পাশে সিকল সেল। সিকল সেল আমাদের যে হিমোগ্লোবিন থাকে সেটা হচ্ছে হিমোগ্লোবিন এস। এই হিমোগ্লোবিন এস যদি অনেক বেশি থাকে, মানে মোর দেন 75% থাকে, সেটাকে বলবো সিকল সেল অ্যানিমিয়া বা সিকল সেল ডিজিজ। আর যদি এই পেশেন্টের হিমোগ্লোবিন এস থাকে 30 to 40%-এর কাছাকাছি, আর বাকিটা হিমোগ্লোবিন এ থাকে, তাহলে সেটাকে বলবো সিকল সেল ট্রেট। মানে ট্রেটের ক্ষেত্রে হিমোগ্লোবিন এটা থাকবে কিন্তু কম থাকবে একটু। এছাড়া আরো কিছু ইন্টারপ্রিটেশন পরীক্ষায় লাগে অনেক সময়, কিন্তু এগুলোই বেশি আসে। এগুলো পড়লে মোটামুটি পরীক্ষাটা কাভার হয়ে যাবে। আমরা নর্মালি যেগুলো দেখি ওয়ার্ডে বা ক্লিনিকালে, সাধারণত এগুলাই পরীক্ষায় থাকে। এই নর্মালি ওয়ার্ডে এগুলোই থাকে আর কি। আর রেয়ার গুলো খুব একটা জানার দরকার নেই। যদি কেউ জানতে চান তাহলে যে অক্সফোর্ড হ্যান্ডবুক অফ হেমাটোলজি আছে, আপনার খুব বড় একটা বক্স দেওয়া আছে, সবগুলো একসাথে করে এটা দেখতে পারেন। তাহলে এই বক্সের যে ইনফরমেশন গুলো দেওয়া আছে এটা মেইনলি অক্সফোর্ড থেকে কিছুটা নেওয়া হয়েছে, আর বাকিগুলো হচ্ছে হ্যারিসন থেকে কয়েকটা ইনফরমেশন নেওয়া হয়েছে। এরপর আসি হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি। তাহলে হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সিকে আমরা মোটামুটি কয়েকটা ভাগে ভাগ করতে পারি। এর মধ্যে যদি গ্রসলি ভাগ করি, একটা হচ্ছে আমরা লিউকোমি হিসেবে পড়ি, আর একটাকে ভাগ করতে পারি লিম্ফোমা হিসেবে। দুইটার মধ্যে মেন যেটা পার্থক্য, লিউকোমিয়াটা মেইনলি হচ্ছে দুইটাই মানে ডাব্লিউবিসি ম্যালিগনেন্সি, কিন্তু লিউকোমিয়াটা মেইনলি হচ্ছে বোন মেরোতে, আর লিম্ফোমাটা হচ্ছে মেইনলি লিম্ফের টিস্যু গুলোতে, লিম্ফের লিম্ফ নোড বা এক্স লিম্ফেটিক যে স্ট্রাকচার আছে সেগুলোতে। এখন এখানে একটা কথা, সেটা ইম্পর্টেন্ট। In general, hematological neoplasms are disease of elderly patient except ALL and Hodgkin lymphoma. তাহলে যে কটা হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্স আছে সবগুলোই ইউজুয়ালি অ্যাডাল্ট পেশেন্টের ক্ষেত্রে বেশি হয়। দুইটা এক্সেপশন কি কি, একটা হচ্ছে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, আর একটা হচ্ছে হজকিন লিম্ফোমা। তাহলে এটা অনেক পরীক্ষা দিয়ে দিতে পারে যে ইয়ং পেশেন্টদের ক্ষেত্রে কোন কোন হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি বেশি কমন। কিছু রিস্ক ফ্যাক্টর আছে, এগুলো মুখস্থ করে নিবে। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে হিউম্যান টি সেল লিম্ফোট্রপিক ভাইরাস বা HTLV1। এই ভাইরাসটা কি করে, অ্যাডাল্ট টি সেল লিউকেমিয়া করতে পারে বা লিম্ফোমা করতে পারে। আর একটা হচ্ছে ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম পেশেন্টের ক্ষেত্রে লিউকেমিয়ার রিস্ক থাকে বেশি। এবার আসি লিউকেমিয়া। লিউকেমিয়া হচ্ছে ম্যালিগন্যান্ট ডিসঅর্ডার অফ ডাব্লিউবিসি, has led to increased number of WBC in bone marrow and the peripheral blood. লিউকেমিয়াকে গ্রসলি ভাগ করা হয় চার ভাগে। একটা হচ্ছে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়া, একটা হচ্ছে ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া, আর একটা হচ্ছে ক্রনিক মায়েলয়েড লিউকেমিয়া। পরীক্ষার জন্য সবগুলোই ইম্পর্টেন্ট। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে CML আর CLL, এই দুটো পরীক্ষায় বেশি আসে। দেখেন কি বলছে, দেখেন in acute leukemia proliferation of mutated hematopoietic stem and progenitor cells with limited accompanying differentiation, leading to an accumulation of blasts predominantly in bone marrow, which causes bone marrow failure. In chronic leukemia, malignant clone is able to differentiate, resulting in accumulation of more massive cells. তাহলে অ্যাকিউট লিউকেমিয়া ক্রনিক লিউকেমিয়ার একটা মেইন পার্থক্য হচ্ছে, অ্যাকিউট লিউকেমিয়াতে যে মেইনলি ইনভলভমেন্ট হয় যেগুলো ইমেসিউ সেল আছে সেগুলা, হেমাটোপয়েটিক স্টেম সেল এবং প্রোজেনিটর সেল, এবং এগুলো কি হয় খুব বেশি ম্যাচিউর হওয়ার সুযোগ পায় না। ফলে বোন ম্যারো বা ব্লাডে যেটা হয়, ব্লাস্ট সেল বা ইমেসিউ সেল গুলো বেশি পাওয়া যায়। অপরদিকে ক্রনিক লিউকেমিয়াতে কি হয়, এখানে যে ম্যালিগন্যান্ট সেলগুলো আছে সেগুলো বড় হওয়ার সুযোগ পায় এবং ম্যাসিভ সেলগুলো বেশি পাওয়া যায়। এক্ষেত্রে ব্লাস্ট সেলটা কম থাকে। তাহলে অ্যাকিউট লিউকেমিয়াতে আমরা ব্লাস্ট সেল বেশি পাবো, ইমেসিভ সেলগুলো বেশি পাবো, এবং বোন ম্যারো ফেলারের ফিচারটা বেশি পাওয়া যাবে। অপরদিকে ক্রনিক যে লিউকেমিয়া, এগুলোতে আমরা ম্যাসিভ সেল গুলো বেশি পাই এবং ব্লাস্ট সেল তুলনামূলক কম থাকবে, এবং বোন ম্যারো ফেলারের ফিচারটাও কম থাকবে।
এরপর আসি অ্যাকিউট লিউকেমিয়া। তাহলে অ্যাকিউট লিউকেমিয়ার মধ্যে দুইটা টাইপ ছিল, একটা হচ্ছে অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া আর একটা হচ্ছে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। অ্যাকিউট লিউকেমিয়া গুলো ইউজুয়ালি প্রেজেন্ট করে বোন ম্যারো ফেইলিয়ার নিয়ে। তাহলে বোন ম্যারো আমাদের মেইনলি তিনটা সেল প্রডিউস করে, থ্রি টাইপস। একটা হচ্ছে আরবিসি, ডাব্লিউবিসি আর একটা হচ্ছে প্লেটলেট। সো যদি পেশেন্ট বোন ম্যারো যদি আরবিসি প্রডিউস করতে না পারে তাহলে সেক্ষেত্রে অ্যানিমিয়া পাবো, প্লেটলেট প্রডিউস না করতে পারে ব্লিডিং পাবো, আর ডাব্লিউবিসি প্রডিউস না করতে পারে তাহলে পেশেন্টের ইমিউনো ফাংশন ইম্পেয়ার্ড হবে এবং পেশেন্ট ইউজুয়ালি ইনফেকশন প্রেজেন্ট করবে। তাহলে অ্যাকিউট লিউকেমিয়া থেকে ক্রনিক লিউকেমিয়া একটা ইম্পর্টেন্ট পার্থক্য হচ্ছে অ্যাকিউট লিউকেমিয়া পেশেন্টগুলো ইউজুয়ালি টক্সিক থাকে বা সিমটোমেটিক থাকে। অপরদিকে ক্রনিক লিউকেমিয়া পেশেন্টরা ইউজুয়ালি অ্যাসিমটোমেটিক থাকে, আর যদি কোনো ধরনের সিমটমস থাকে সেগুলো হয় খুবই মাইল্ড সিমটম। অ্যাকিউট লিউকেমিয়া আমরা ইনভেস্টিগেশন করলে কি কি পাবো? যদি আমরা সিবিসি করি তাহলে বোন ম্যারো ফেলিয়ার হিসাবে পাবো, মানে হিমোগ্লোবিন কম থাকবে, ডাব্লিউবিসি কম থাকবে, প্লেটলেটও কম থাকবে, মানে প্যানসাইটোপেনিয়া থাকবে। তবে কিছু কিছু পেশেন্ট ডাব্লিউবিসি কাউন্ট বেশি নিয়েও প্রেজেন্ট করতে পারে, ডাব্লিউবিসি কমও থাকতে পারে বেশিও থাকতে পারে, বাট হিমোগ্লোবিন এবং প্লেটলেট অলমোস্ট অলওয়েজ কমই থাকে আর কি। তাহলে এটাই ইম্পর্টেন্ট ক্রনিক লিউকেমিয়া থেকে। আমরা যখন ক্রনিক লিউকেমিয়া পড়বো তখন দেখবো ক্রনিক লিউকেমিয়া পেশেন্টের ডাব্লিউবিসি কাউন্ট এবং প্লেটলেট কাউন্ট সবসময় বেশি থাকে। তাহলে এটা দেখে অনেক সময় অ্যাকিউট এবং ক্রনিক আলাদা করা যাবে। কনফার্মেটরি হচ্ছে কি বোন ম্যারো এক্সামিনেশন। তাহলে আমরা বলছিলাম অ্যাকিউট লিউকেমিয়া পেশেন্টের ক্ষেত্রে বোন ম্যারো ফেলিয়ার থাকে এবং ব্লাড সেল গুলো বেশি থাকে। তাহলে এখানে আমরা যদি বোন মিস্ট্রিকে দেখি, মোর দ্যান 20% সেলস হচ্ছে ব্লাড সেল, তাহলে সেটা হবে হচ্ছে অ্যাকিউট লিউকেমিয়া। অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া একটা ইম্পর্টেন্ট আছে পাওয়ার রড। তাহলে এখানে ডাব্লিউবিসি মধ্যে রড শেপ একটা স্ট্রাকচার থাকে। আমরা যখন সেল স্টাডি করবো তখন দেখবো যে সেলের বাইরের দিকে এরকম একটা রডের মতো স্ট্রাকচার আছে। এটা যদি পাওয়া যায় তাহলে এটা এএমএল এর পক্ষে বেশি সাজেস্টিভ। এরপর সে অ্যাকিউট প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া। অ্যাকিউট প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া অ্যাকিউট লিউকেমিয়া সবকিছু আর একই, জাস্ট ইম্পর্টেন্ট কিছু ডিফারেন্স আছে। এর মধ্যে একটা হচ্ছে অ্যাকিউট মাইলোয়েড লিউকেমিয়া পেশেন্ট গুলো ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন রিস্ক বেশি থাকে। তাহলে কোন একটা পেশেন্টের যদি লিউকেমিয়া পিসা দেওয়া থাকে, এর সাথে পেশেন্টের ব্লিডিং হিস্ট্রি থাকে এবং পিটিএবিলিটি বেশি থাকে, তাহলে এই জিনিসটা খুবই কেয়ারফুলি খেয়াল করতে হবে যে লিউকেমিয়া পেশেন্টের পিটিএবিলিটি বেশি আছে কিনা। যদি এটা দেওয়া থাকে তাহলে মোস্ট লাইকলি সিনারিও হচ্ছে অ্যাকিউট প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া। এই জিনিসটা আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে এটার প্রগনোসিস অনেক ভালো, মানে অলমোস্ট 90% কিউর রেট। এটা একটা ইম্পর্টেন্ট, লিউকেমিয়ার মধ্যে এটা কিউর রেট অনেক বেশি। আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে অ্যাকিউট প্রোমাইলোসাইটিক লিউকেমিয়ার আমরা ট্রিটমেন্ট করতে হচ্ছে অল্টারনেস রেটিনোইক অ্যাসিড বা এটিআরএল থেরাপি। তাহলে এটাও পরীক্ষা জন্য ইম্পর্টেন্ট। আর এখানে একটা ট্রান্সলোকেশন হয় সেটা হচ্ছে ক্রোমোজোম 15 এবং ক্রোমোজোম 17 এর মধ্যে। তাহলে কয়েকটা ইনফরমেশন আমাদের মনে রাখা লাগে অ্যাকিউট প্রোমাইলোসাইটিক লিউকেমিয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে এই পেশেন্ট গুলো ডিএইচ হওয়ার রিস্ক থাকে অনেক বেশি, পিটিএবিলিটি বেশি পাওয়া যায়, পেশেন্টের ক্রোমোজোম 15 এবং ক্রোমোজোম 17 মধ্যে ট্রান্সলোকেশন হয়, আর এটা হচ্ছে ট্রিটমেন্ট করি আমরা অল্টারনেস রেটিনিক অ্যাসিড দিয়ে, আর এটার প্রগনোসিস অনেক ভালো। তাহলে এই ইনফরমেশন গুলো পরীক্ষায় আসে। এর পাশে আউটকাম ইন অ্যাকিউট অ্যাডাল্ট অ্যাকিউট লিউকেমিয়া। তাহলে এখান থেকে যদি পরীক্ষায় আসে সেটা হচ্ছে গুড প্রগনোস্টিক ফ্যাক্টর কোনগুলা আর একটা হচ্ছে ব্যাড প্রগনোস্টিক ফ্যাক্টর কোনগুলা। তাহলে এগুলো মুখস্থ করা লাগবে। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে যে যেটা বললাম প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া, ট্রান্সলোকেশন 15 অ্যান্ড 17 ক্রোমোজোম, এটা হচ্ছে গুড প্রগনোস্টিক ফ্যাক্টর কল এএমএল। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে ফিলাডেলফিয়া ক্রোমোজোম। তাহলে ফিলাডেলফিয়া ক্রোমোজোম এটা সিএমএল এর জন্য গুড প্রগনোস্টিক ফ্যাক্টর, কিন্তু যদি এটা এএল এ পাই তাহলে সেক্ষেত্রে এটা পোর প্রগনোস্টিক ফ্যাক্টর ইন্ডিকেট করে। কয়েকটা ইনফরমেশন জানলে হবে। এরপর আসি ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। আর এটা হচ্ছে একটা মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার, মানে এখানে মাইলয়েড সিটের যেগুলো সেল আছে সেগুলো কাউন্ট গুলো হিসাবে বেশি থাকে। ক্রনিক মাইলয়েড লিউকেমিয়ার ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে ম্যালিগনেন্সটা ইউজুয়াল হয় কাদের ক্ষেত্রে, মিডিল এবং ওল্ড এজ পেশেন্টের ক্ষেত্রে। তাহলে এটা মেইনলি হচ্ছে
between 30 to 80 years of old এবং পিক কিনছেন হচ্ছে 55 ইয়ার্স ওল্ড। মানে ওল্ড এজের বেশি না, তবে মিডিল এজের পেশেন্টের ক্ষেত্রে সিএমএলটা হইতে পারে। তাহলে ইয়ং কোনো পেশেন্টের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি সিএমএল চিন্তা করি না। সিএমএল এর ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে ফিলাডেলফিয়া ক্রোমোজোম। তাহলে এটা পরীক্ষায় কোশ্চেন আসে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ক্যারেক্টারিস্টিক্স অফ সিএমএল। তাহলে ফিলাডেলফিয়া ক্রোমোজোমটা কি জিনিস? ক্রোমোজোম 22 এবং ক্রোমোজোম 9 এর মধ্যে রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন হয়। মানে ক্রোমোজোম 22 এর কিছু অংশ ক্রোমোজোম 9 এ চলে যায়, ক্রোমোজোম 9 এর কিছু অংশ ক্রোমোজোম 22 এ চলে আসে। এটাকে বলা হয় রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন। এর ফলে যে একটা ফিউশনের ফলে যে জিন তৈরি হয় এটা বলে বিসিএল এবিএল ফিউশন জিন। এবং এই ফিউশন জিনটা একটা প্রোটিন কোড করে, যেটা টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি থাকে। তাহলে কি হলো, এখানে ক্রোমোজোম 22 এবং ক্রোমোজোম 9 এর মধ্যে রেসিপ্রোকাল ট্রান্সলোকেশনের ফলে বিসিএল এবিএল ফিউশন জিন তৈরি হয়, এবং এটা একটা প্রোটিন তৈরি করে যার টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি আছে। এবং এই টাইরোসিন কাইনেজ যে প্রোটিন, টাইরোসিন এনজাইম, এটাকে টার্গেট করে আমরা সিএমএল এর মেডিকেশন দিতে থাকি, বা সিএমএল এর যে মেইন ট্রিটমেন্ট অফ চয়েস সেটা হচ্ছে এই টাইরোসিন কাইনেজকে টার্গেট করে তৈরি করা। সিএমএল এর পেশেন্ট তিন ভাবে প্রেজেন্ট করতে পারে, একটা হচ্ছে ক্রনিক ফেজে, একটা হচ্ছে অ্যাক্সিলারেটেড ফেজ, একটা হচ্ছে ব্লাস্ট ক্রাইসিস নিয়ে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ক্রনিক ফেজ। তাহলে আমরা একটু আগে বলছিলাম যে অ্যাকিউট লিউকেমিয়া গুলো ইউজুয়ালি বেশি সিমটোমেটিক থাকে এবং টক্সিক থাকে, আর ক্রনিক লিউকেমিয়া গুলো ইউজুয়ালি অ্যাসিমটোমেটিক বা মাইল্ডলি সিমটোমেটিক থাকে। তাহলে ক্রনিক ফেজ যেটা, এই ফেজটাতে বেশিরভাগ সিএমএল পেশেন্ট প্রেজেন্ট করে। ক্রনিক ফেজের পেশেন্টগুলো ইউজুয়ালি অ্যাসিমটোমেটিক থাকতে পারে, অথবা পেশেন্টের মাইল্ড উইকনেস থাকতে পারে বা ওয়েট লস থাকতে পারে। এখানে মাইল্ড সিমটমস পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। এটা একটা ইম্পর্টেন্ট হচ্ছে এই ফেজের পেশেন্ট গুলো ট্রিটমেন্ট রেসপন্স ভালো, এবং পেশেন্ট গুলো যদি টিটিআই থেরাপিতে ট্রিটমেন্ট করা হয়, যে টাইরোসিন কাইনেজ ইনহিবিটর দিয়ে, তাহলে পেশেন্ট গুলো নর্মালি ট্রিট করতে পারে। বাকি যে দুটো ফেজ আছে, অ্যাক্সিলারেটেড ফেজ এবং ব্ল্যাক ফেসিস, এই দুইটা ইউজুয়ালি লেস কমন, এবং এই দুইটা ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটাতে ট্রিটমেন্ট রেসপন্স খুব একটা ভালো না। ব্লাস্ট ক্রাইসিসের ক্ষেত্রে কি হতে পারে, ক্রনিক লিউকেমিয়ার পেশেন্ট গুলো অ্যাকিউট লিউকেমিয়াতে ট্রান্সফার হতে পারে। কমনলি ট্রান্সফার হয় মাইলোব্লাস্টিক লিউকেমিয়া মানে এএমএল এ, বা অনেক সময় এএল ও ট্রান্সফার হতে পারে। তাহলে ব্লাস্ট ক্রাইসিসের পেশেন্ট গুলো ইউজুয়ালি ট্রিটমেন্ট ডিফেক্টিভ থাকে, এবং বেশিরভাগ পেশেন্ট ব্লাস্ট ক্রাইসিসে মারা যায়। এবার সেই পেশেন্ট কি কিভাবে প্রেজেন্ট করতে পারে, এখানে বলতেছি কি, অ্যারাউন্ড 25% অফ পেশেন্টস আর অ্যাসিম্পটোমেটিক অ্যাট ডায়াগনোসিস। তাহলে অলমোস্ট 4 ভাগে 1 ভাগ পেশেন্টের কোনো সিমটমস থাকে না। তাহলে এগুলো ডায়াগনোসিস কিভাবে, যখন আমরা রুটিন কোনো টেস্ট করি, তখন দেখা সিবিসি করতে গেলে ডাব্লিউসি কাউন্ট যদি অনেক বেশি পায়, তখন ফার্দার ইনভেস্টিগেশন করে সিএমএল ডায়াগনোস থাকে। কারণ 1/4 পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে। পেশেন্ট যদি সিমটমস থাকে তাহলে ইউজুয়ালি থাকে কি, পেশেন্টের লিথার্জিক থাকে, এছাড়া ওয়েট লস থাকতে পারে। এই পেশেন্টগুলো যেহেতু ম্যাসিভ স্প্লেনোমেগাল থাকে, পেশেন্টের অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট থাকতে পারে। আর কি থাকতে পারে, গাউট অ্যান্ড সুয়েটিং। তাহলে যে কোনো মাইলোপ্রলিফারেটিভ বা লিম্ফোপ্রলিফারেটিভ যে ডিজিজ গুলো আছে, এগুলোতে কি হয়, সেল কাউন্ট থাকে অনেক বেশি। যাদের ক্ষেত্রে সেল কাউন্ট অনেক বেশি থাকে, এগুলো সেল ডিস্ট্রাকশন যখন হয়, তখন ইন্টারসেলার ইউরিক অ্যাসিড গুলা ব্লাডে চলে আসে। ইউরিক অ্যাসিড বাড়লে তখন কি পেশেন্ট গুলো গাউট নিয়ে প্রেজেন্ট করতে পারে। তাহলে আমরা যখন গাউট করবো, তখন দেখবো গাউটের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে মাইলোপ্রলিফারেটিভ অ্যান্ড লিম্ফোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার। এবারে আমরা এক্সামিনেশন করলে স্প্লেনোমেগালি পাইতে পারি, হেপাটোমেগালি পাইতে পারি। সিএমএল এর পেশেন্টের ক্ষেত্রে একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে পেশেন্ট ইউজুয়ালি কোনো লিম্ফেডিনোপ্যাথি থাকে না। লিম্ফেডিনোপ্যাথি ইজ আনইউজুয়াল ইন কেস অফ সিএমএল। যদি আমরা কোনো একটা ক্রনিক লিউকেমিয়া পেশেন্টের লিম্ফ নোড পাই, তাহলে সেক্ষেত্রে আমাদের সিএলএল টা বেশি কনসিডার করতে হবে। এবার সেই ইনভেস্টিগেশন, তাহলে আমরা অ্যাকিউট লিউকেমিয়ার ক্ষেত্রে পড়ছিলাম যে অ্যাকিউট লিউকেমিয়া পেশেন্টগুলো ইউজুয়ালি বোন ম্যারো ফেইলিওর বা প্যানসাইটোপেনিয়া প্রেজেন্ট করে। অপরদিকে ক্রনিক লিউকেমিয়ার ক্ষেত্রে ইউজুয়ালি কি হয়, সেল কাউন্ট গুলো বেশি থাকে। তাহলে সিএমএল এর পেশেন্ট আমরা কি পাবো, ডাব্লিউসি কাউন্ট পাবো অনেক বেশি, প্লেটলেট কাউন্ট পাবো বেশি, অথবা নর্মালও থাকতে পারে। তবে ইউজুয়ালি থ্রোম্বোসাইটোপেনিয়াটা পাওয়া যায় না। যদি কোনো ক্রনিক লিউকেমিয়ার পেশেন্ট আমরা থ্রোম্বোসাইটোপেনিয়া পাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অ্যাকিউট লিউকেমিয়া ট্রান্সফার হয়েছে না সেটা কনসিডার করতে হবে।
আর যেহেতু ক্রনিক পেশেন্ট, সেক্ষেত্রে আমরা নর্মোক্রমিক নর্মোসিটিক অ্যানিমিয়া পেতে পারি। এই পেশেন্টের ক্ষেত্রে যদি আমরা ব্লাড ফিল্ম করি, তাহলে সেক্ষেত্রে আমরা ডাব্লিউবিসি যে সিরিজ আছে, গ্রানুলোসাইট সিরিজ, মাইলোব্লাস্ট থেকে মেসেন্ট্রোপিল, সবগুলো পাওয়া যাবে। এর মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় যেটা, সেটা হচ্ছে নিউট্রোফিল আর মাইলোসাইটস। আর মাইলোব্লাস্ট পাওয়া গেলে সেটা পাওয়া যাবে less than 20%। তাহলে এটা যদি more than 20% পাওয়া যায়, তাহলে সেটা কি হবে? অ্যাকিউট লিউকেমিয়া। আর কোনো সিএমএল পেশেন্টে যদি আমরা more than 20% ব্লাড সেল পাই, তাহলে সেক্ষেত্রে সেটা ব্লাস্ট ক্রাইসিস ফেজ আছে ধরে নিতে হবে। ইসনোফিল, বেসোফিল এবং নিউক্লিওটাইডস সিএমএল এ বেশি পাওয়া যাবে। তাহলে সিএমএল আমরা কয়েকটা ভাবে কনফার্ম করতে পারি। মানে আমরা বোন ম্যারো স্টাডি করতে পারি, অথবা ক্রোমোসোম অ্যানালাইসিস করতে পারি টু ডিটেক্ট প্রেজেন্স অফ ফিলাডেলফিয়া ক্রোমোসোম। যদি ক্রোমোসোম অ্যানালাইসিস করে ফিলাডেলফিয়া ক্রোমোসোম না পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা আরএনএ অ্যানালাইসিস করে বিসিআর এবিএল জিনের প্রোডাক্ট দেখতে পারি। তাহলে তিন ভাবে সিএমএল কনফার্ম করা যেতে পারে। সিএমএল এর ক্ষেত্রে আমাদের ফার্স্ট লাইন থেরাপি হচ্ছে টাইরোসিন কাইনেজ ইনহিবিটর থেরাপি। তাহলে বিসিআর এবিএল জিনের একটা প্রোডাক্ট ছিল টাইরোসিন কাইনেজ। এই টাইরোসিন কাইনেজ ইনহিবিটর গুলো হচ্ছে সিএমএল এর ক্ষেত্রে ফার্স্ট লাইন থেরাপি। কি কি আছে? ইমাটিনিব, নিলোটিনিব, ড্যাসাটিনিব। এছাড়া আরো একটা ড্রাগসের নাম আছে ডেভিসনে, ফনাটিনিব, আর একটা আছে লিনোটিনিব বা এই জাতীয় কিছু একটা আছে। তাহলে এই ড্রাগ গুলোর নামগুলো একটু দেখে নিবে। এগুলো কি করে? টাইরোসিন কাইনেজকে ইনহিবিট করে, এবং দিস আর দ্য ফার্স্ট লাইন থেরাপি ফর সিএমএল। তাহলে সিএমএল এর সিনারিও পরীক্ষা কিভাবে দিতে পারে? একটা মিডিয়াল বা ওল্ড এজের পেশেন্ট অ্যাবডোমিনাল ডিসকমফর্ট, ওয়েট লস, স্প্লেনোমেগালি প্রেজেন্ট করছে। এক্সামিনেশন করে কোনো লিম্ফেডেনোপ্যাথি পাওয়া যায়নি। আর ইনভেস্টিগেশন করে ডাব্লিউবিসি কাউন্ট, প্লেটলেট কাউন্ট এগুলো অনেক বেশি পাওয়া গেছে। তাহলে এরকম একটা টিপিক্যাল সিনারিও ইউজুয়ালি সিএমএল এর সিনারি হিসেবে দিয়ে থাকে। এরপর আসি সিএলএল। তাহলে সিএমএল এবং সিএলএল এর সব কিছু অলমোস্ট সেম। পার্থক্য হচ্ছে সিএল এর ক্ষেত্রে আমরা এক্সামিনেশন করে লিম্ফেডেনোপ্যাথি পাবো, আর ইনভেস্টিগেশন করে লিম্ফোসাইট কাউন্টটা বেশি পাবো। তাহলে ক্রনিক মায়েলয়েড লিউকেমিয়ার ক্ষেত্রে ইউজুয়ালি নিউট্রোফিল কাউন্টটা বেশি পাওয়া যায়, আর ক্রনিক লিম্ফোসাইট লিউকেমিয়ার ক্ষেত্রে লিম্ফোসাইট কাউন্টটা বেশি থাকবে। তাহলে এগুলো পেশেন্টের ক্ষেত্রে মিডিয়ান এজ হচ্ছে 65 to 70 ইয়ার্স ওল্ড। মানে ইউজুয়ালি ওল্ড এজের পেশেন্ট গুলোর ক্ষেত্রে সিএলএটা বেশি পাওয়া যায়। প্রেজেন্টেশন হচ্ছে অ্যানিমিয়া থাকতে পারে পেশেন্টের, ইনফেকশন থাকতে পারে, এটা হচ্ছে পেইনলেস লিম্ফেডেনোপ্যাথি থাকতে পারে। তাহলে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে সিএমএল এর ক্ষেত্রে আমরা দেখছিলাম লিম্ফেডেনোপ্যাথি আনইউজুয়াল, আর অন্যদিকে সিএল এর ক্ষেত্রে লিম্ফেডেনোপ্যাথি কমন। আমরা যদি ইনভেস্টিগেশন করি, তাহলে সিবিসি করলে হিমোগ্লোবিন ইউজুয়ালি কম থাকে। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাসিভ লিম্ফোসাইটোসিস থাকবে, লিম্ফোসাইট কাউন্ট 5,000 বেশি থাকে। আমরা যখন হিমোলাইটিক অ্যানিমিয়া পড়ছিলাম, তখন দেখলাম সিএলএল এ কি হয়, অটোইমিউন হিমোলাইসিস হতে পারে। সো এই পেশেন্ট গুলোর ক্ষেত্রে রেটিকুলোসাইট কাউন্ট বেশি থাকবে, কম টেস্ট করলে পজিটিভ পাওয়া যাবে ডিউ টু অটোইমিউন হিমোলাইসিস। সিএলএল একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং হচ্ছে এই পেশেন্ট গুলো ইমিউনোগ্লোবিন লেভেল কম থাকে বা হাইপো গামা গ্লোবিলিনে থাকে। এটা অনেক সময় পরীক্ষায় আসে, সিএলএল এর কমপ্লিকেশন কি হতে পারে। কনফার্মেটরি টেস্ট আছে ফ্লো সাইটোমেট্রি এন্ড ইমিউনোফিনোটাইপিং। পরীক্ষাটা সিঙ্গেল হিসেবে আসে। এরপর আসি ম্যানেজমেন্ট। তাহলে সিএমএল এর ক্ষেত্রে আমাদের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ছিল টাইরোসিন কাইনেজ ইনহিবিটরস। অপরদিকে সিএলএল এর ক্ষেত্রে ইউজুয়ালি আমাদের ট্রিটমেন্ট লাগে না, এসএনডি পেশেন্টের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি ফলো আপ করি। তাহলে কখন কখন ট্রিটমেন্ট করব, এই জিনিসগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে কোনো পেশেন্ট যদি সিস্টেমিক সিমটমস থাকে, যেমন ওয়েট লস বা নাইট সুয়েটিং থাকে, ম্যাসিভ অর প্রোগ্রেসিভ লিম্ফেনোপ্যাথি or স্প্লেনোমেগালি থাকে, র্যাপিডলি ইনক্রিজিং লিম্ফোসাইট কাউন্ট, autoimmune hemolytic anemia of thrombocytopenia, আর এভিডেন্স অফ বোন ম্যারো ফেলার, এই ধরনের যদি কোনো ফিচার থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা পেশেন্টকে ট্রিটমেন্ট করব। এই বক্সটা হ্যারিসন থেকে নেওয়া হয়েছে। এটা এমআরসিপির জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে ডেভিডসনে দেওয়া রয়েছে ম্যাসিভ বা প্রোগ্রেসিভ লিম্ফোপ্যাথি স্প্লেনোমেগালি, কিন্তু সাইজ কতটুকু হইলে ট্রিটমেন্ট করবো, এটা মানে এক্স্যাক্টলি মেনশন করা নাই। আবার লিম্ফোসাইট কাউন্ট র্যাপিডলি ইনক্রিজিং হলে ট্রিটমেন্ট করবো বলা আছে, কিন্তু কতদিনের মধ্যে হলে সেটা র্যাপিড ইনক্রিজিং এগুলো বলা নাই। কিন্তু এগুলো আবার হ্যারিসনে খুব সুন্দর করে দেওয়া আছে। তাহলে কোনো পেশেন্টের যদি
6 সেন্টিমিটার বিলো কোস্টাল মার্জিন যদি এনলার্জ থাকে স্ক্রিন, তাহলে সেটাকে আমরা বলবো ম্যাসিভ স্প্লেনোমেগালি সিএলএল এর ক্ষেত্রে। আর যদি লিম্ফ নোডগুলোর সাইজ যদি মোর দ্যান ইকুয়াল 10 সেন্টিমিটার হয়, সেটাকে বলবো ম্যাসিভ লিম্ফোপ্যাথি। এই ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট করতে হবে পেশেন্টকে। আর লিম্ফোসাইট কাউন্টের ক্ষেত্রে কোনো পেশেন্ট যদি 2 মাসের মধ্যে বেসলাইন থেকে 50% বা তার বেশি বাড়ে, অথবা 6 মাসে কমে যদি ডবল হয়ে যায়, তাহলে এর ক্ষেত্রে পেশেন্টকে ট্রিটমেন্ট করতে হবে। কনস্টিটিউশনাল সিমটমস মধ্যে কি কি আছে? 6 মাসের মধ্যে যদি পেশেন্টের 10% বা তার বেশি ওয়েট লস হয়, পেশেন্টের ফিভার যদি 100.5 ডিগ্রি বা তার বেশি থাকে 2 সপ্তাহ বা তার বেশি, কোনো ইনফেকশন ছাড়া, আর যদি 1 মাসের বেশি নাইট সোয়েটিং থাকে, তাহলে এই ধরনের কন্ডিশন গুলোর ক্ষেত্রে পেশেন্টকে অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে। আরেকটা আছে কি, অটোইমিউন অ্যানিমিয়া থ্রোম্বোসাইটোপেনিয়া নট রেসপন্সিভ টু স্ট্যান্ড থেরাপি। তাহলে এই ইন্ডিকেশন গুলা এমআরসি পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, এফসিএস অত বেশি আসে না। এফসিএস এর জন্য আপনাদের ডেভিশন যে পয়েন্ট গুলো আছে 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্ট পড়লে হবে। এরপর মাইলোডিসপ্লাসিস সিনড্রোম, এটা খুব একটা পরীক্ষা আসে না। লিম্ফোমা, তাহলে লিম্ফোমা হচ্ছে ইউজুয়ালি কোথা থেকে অ্যাপিয়ার করে? লিম্ফয়েড টিস্যু থেকে। আমরা লিউকোমিয়া পড়ছিলাম, ইউজুয়ালি বোন ম্যারো থেকে অ্যাপিয়ার করতেছিল। আর লিম্ফোমার ইনভলভমেন্ট করবে কোথায়? লিম্ফয়েড টিস্যুর মধ্যে। তাহলে লিম্ফোমা হয় ইউজুয়ালি লিম্ফোসাইট গুলা, আমরা জানি 2 ধরনের লিম্ফোসাইট আছে, একটা হচ্ছে বি লিম্ফোসাইট আর একটা হচ্ছে টি লিম্ফোসাইট। লিম্ফো গুলো বেশিরভাগই হচ্ছে বি সেল থেকে অরিজিন করে। লিম্ফোমাকে হিস্টোলজিক্যালি 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হজকিন্স লিম্ফোমা আর একটা হচ্ছে নন হজকিন্স লিম্ফোমা। এর মধ্যে হজকিন্স লিম্ফোমা হিস্টোলজিক্যাল হলমার্ক আছে রেড স্টেম ব্রাক্সিয়াস। তাহলে এই সেলটা যদি আমরা পাই, তাহলে সেটাকে আমরা বলবো হজকিন লিম্ফোমা। হজকিন লিম্ফোমার একটা ক্লাসিফিকেশন আছে, এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে কয়টা সেল আছে এর মধ্যে, যে কয়টা টাইপ আছে এর মধ্যে সবথেকে কমন আছে নোডুলার স্ক্লেরোজি। আর সব থেকে ওস্ট প্রবলেম সব থেকে খারাপ হচ্ছে লিম্ফোসাইট ডিপ্লেটেড যে টাইপটা। এই দুটো ইনফরমেশন জানলে হবে। ক্লিনিক্যাল ফিচার্স, তাহলে লিম্ফোমার হজকিন লিম্ফোমা গুলো ইউজুয়ালি 2 টাইপে প্রেজেন্ট করতে পারে, বাই মডেল প্রেজেন্টেশন বলা যেতে পারে। একটা হচ্ছে ইয়ং এজে, মানে 20 to 35 ইয়ার্স এর দিকে, আর একটা হচ্ছে 50 to 70 ইয়ার্স এর দিকে। পেশেন্ট গুলো ইউজুয়ালি কি নিয়ে প্রেজেন্ট করে? পেইনলেস রাবারি লিম্ফেডেন্স বেছে নিয়ে, ইউজুয়ালি নেক অর সার্ভাইকাল ফাংশন। পেশেন্ট গুলোর সাথে কি থাকতে পারে? হেপাটো স্প্লেনোমেগালি থাকতে পারে। এখানে একটা ইম্পর্টেন্ট হচ্ছে এদের ক্ষেত্রে এক্সটার্নাল ডিজিজ যেমন বোন, ব্রেন আর স্কিন ইনভলভমেন্টটা কম থাকে। আর লিম্ফ নোডে যে স্প্রেড এটা হয় কন্টিগুয়াস, মানে একটা লিম্ফ নোড থেকে আরেকটা লিম্ফ নোডে। তাহলে হজকিন লিম্ফোমার সাথে নন হজকিন লিম্ফোমার ক্লিনিক্যালি কিছু পার্থক্য আছে, এটা অনেক সময় পরীক্ষা আসতে পারে। তাহলে হজকিন লিম্ফোমা গুলো ইউজুয়ালি হয় কাদের ক্ষেত্রে? ইয়ং পেশেন্টের ক্ষেত্রে অথবা ভেরি ওল্ড এজের ক্ষেত্রে। আর নন হজকিন লিম্ফোমা ইউজুয়ালি ভেরি ওল্ড এজের ক্ষেত্রে প্রেজেন্ট করে। এরপরে হজকিন লিম্ফোমা মেইনলি হচ্ছে সার্ভাইকাল এবং সুবসাকিউলার লিম্ফ নোড গুলোকে ইনভলভমেন্ট করে বেশি, মানে ইউজুয়ালি ইউনিফোকাল থাকে। আর নন হজকিনের ক্ষেত্রে ইউজুয়ালি জেনারেলাইজ লিম্ফোডেনমিয়া বেশি প্রেজেন্ট করে। এরপর বলতে হজকিন লিম্ফোমার ক্ষেত্রে এক্সট্রানোডাল ইনভলভমেন্ট গুলো কম থাকে, মানে বোন, ব্রেন, স্কিন এগুলোতে খুব একটা ইনভলভমেন্ট হয় না। আর নন হজকিন গুলোর ক্ষেত্রে এক্সট্রানোডাল ইনভলভমেন্ট গুলো বেশি থাকে। এর পাশে বি সিমটমস, নাইট সোয়েটিং, ফিভার, লস অফ ওয়েট লস, এগুলো হজকিন লিম্ফোমার ক্ষেত্রে বেশি কমন, নন হজকিন লিম্ফোমার ক্ষেত্রে লেস কমন বা রেয়ার। হজকিন লিম্ফোমার ক্ষেত্রে একটা প্যাথোজেনিক ফিচার হচ্ছে অ্যালকোহল ইনডিউসড পেইন। এটার সঙ্গে যদি অ্যালকোহল খাওয়ানো হয়, তাহলে তাদের লিম্ফ নোডে পেইন ফিল করে, যদিও খুবই রেয়ার ফিচার, কিন্তু এই ধরনের ফিচার পাইলে দিস ইজ প্যাথোজেনিক অফ হজকিন লিম্ফোমা। এছাড়া হজকিন লিম্ফোমা নেফ্রোটিক সিনড্রোমে প্রেজেন্ট করতে পারে। আমরা যখন নেফ্রোলজি পড়বো তখন দেখবো যে লিম্ফোমার সাথে ইউজুয়ালি লিম্ফো পেশেন্ট গুলো অনেক সময় মিনিমাল চেঞ্জ ডিজিজে প্রেজেন্ট করতে পারে। তাহলে এটা একটু জানা থাকা লাগবে। ইনভেস্টিগেশন করলে আমরা সিবিসি করলে ইউজুয়ালি নর্মাল ফাইন্ডিংস পাই, তবে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে অ্যানিমিয়া বা লিম্ফোপেনিয়া পাওয়া যেতে পারে। লিউকেমিয়া থেকে লিম্ফোমার এখানেও ডিফারেন্স আছে। তাই লিউকেমিয়ার ক্ষেত্রে আমরা সিবিসি করলে দেখছিলাম সব ক্ষেত্রে ফাইন্ডিংস থাকে, লিম্ফোমার ক্ষেত্রে ইউজুয়ালি নর্মাল থাকতে পারে।
কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে ইসিনোফিলিয়া বা নিউট্রোফিলিয়া থ্রোম্বোসাইটিস পাওয়া যেতে পারে। তবে কমন যেটা সেটা হচ্ছে সিরিজ কন্ডিশনালি নর্মাল থাকে। লিম্ফোমার ক্ষেত্রে অ্যাডভান্স প্রগনোস্টিক ফ্যাক্টর কি কি আছে, এটা অনেক পরীক্ষায় এমসিকিউ আসতে পারে। তাহলে পেশেন্ট যদি অ্যানিমিয়া বা লিম্ফোমিনিয়া থাকে, এটা হচ্ছে প্রগনোস্টিক ফ্যাক্টর। এছাড়া যদি রেস ডিএসআর থাকে বা ইডিএস বেশি থাকে, যদি বাল্কি ডিজিজ হয়, মানে একটা সিঙ্গেল লিম্ফ নোডের সাইজ যদি মোর দ্যান 10 সেন্টিমিটার থাকে, তাহলে এগুলো সবগুলো হচ্ছে অ্যাডভান্স প্রগনোস্টিক ফ্যাক্টর। তাহলে অ্যাডভান্স প্রগনোস্টিক গুলো মুখস্থ করা লাগবে। কনফার্ম করার জন্য আমরা কি করবো? লিম্ফ নোড বায়োপসি। হজকিন্স লিম্ফোমা ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা দুই ধরনের রেজিমেন ইউজ করতে পারি, একটা হচ্ছে এবিভিডি রেজিমেন আর হচ্ছে বিয়াকপ রেজিমেন। এগুলো পরীক্ষা খুব একটা আসে না। আমাদের জন্য যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই পেশেন্ট গুলোর ক্ষেত্রে কেমোথেরাপি বাদে রেডিয়েশন থেরাপি ইউজ করা হয়। তাহলে যদি কোনো ইয়ং ফিমেল পেশেন্টের যদি হজকিন্স লিম্ফোমা হয় এবং এই পেশেন্ট যদি রেডিওথেরাপি পেয়ে থাকে, তাহলে এই পেশেন্ট গুলো ব্রেস্ট ক্যান্সার রিস্কটা বেড়ে যায়। তাহলে এইটা পরীক্ষার একটা কোশ্চেন আসে। হজকিন্স লিম্ফোমা পেশেন্টের ক্ষেত্রে সেকেন্ডারি কোন ক্যান্সার রিস্ক বেশি? অ্যান্সার আছে ব্রেস্ট ক্যান্সার। আর হজকিন্স লিম্ফোমার যে ড্রাগ গুলো ইউজ করা হয় এর মধ্যে দুইটা ড্রাগ সাইড ইফেক্ট পরীক্ষা বেশি আছে। একটা হচ্ছে ডক্সিরুবিসিন আর একটা হচ্ছে ব্লিওমাইসিন। তার ডক্সিরুবিসিন কি করে? কার্ডিয়াক টক্সিটি বা হার্ট ফেলার করতে পারে। তাহলে এই পেশেন্ট গুলোর ক্ষেত্রে আমাদের কেমোথেরাপি দেওয়ার আগে পেশেন্টের ইকো করে দেখতে হবে। আর ব্লিওমাইসিনটা কি করে? পালমোনারি ফাইব্রোসিস করে। ইউজুয়ালি কোথায় করে? লোয়ার জোন পালমোনারি ফাইব্রোসিস করে। তাহলে এই দুইটা পরীক্ষায় সাইড ইফেক্ট, এই দুইটা ড্রাগসের সাইড ইফেক্ট পরীক্ষায় আসে। এরপর আসে হজকিন্স লিম্ফোমা এবং নন হজকিন্স লিম্ফোমা স্টেজিং। তাহলে দুইটা ক্ষেত্রে স্টেজিং সেম। এই স্টেজিং এর নামটা হচ্ছে কি? ট্যানার বা ক্লাসিফিকেশন। তাহলে জানুয়ারি 24 এখান থেকে একটা সিঙ্গেল ভেক্টর সেল। তাহলে একটা পেশেন্টের কোথায় লিম্ফ ইনভলভমেন্ট আছে, স্প্লিন ইনভলভমেন্ট আছে কিনা, তারপরে লিভার বা বোন ইনভলভমেন্ট আছে কিনা, এই ধরনের ফিচার দিয়ে দিবে। এরপর আপনাকে বলবে যে লিম্ফোমার কোন স্টেজ আছে। তাহলে যদি সিঙ্গেল লিম্ফ নোড বা সিঙ্গেল এক্সট্রা লিম্ফেটিক সাইট ইনভলভমেন্ট থাকে, সিঙ্গেল সাইট ইনভলভমেন্ট হলে আমাদের স্টেজ হচ্ছে 1। যদি দুইটা বা দুইটার বেশি লিম্ফ নোড ইনভলভমেন্ট থাকে, অথবা একটা এক্সট্রা লিম্ফেটিক সাইট আর একটা লিম্ফ নোড ইনভলভমেন্ট থাকে, আর এটা সাইড যদি ডায়াফ্রামের এক পাশে, তাহলে সেটা হবে স্টেজ 2। মানে ডায়াফ্রামের উপরে হতে পারে অথবা ডায়াফ্রামের নিচে হতে পারে, এক পাশে হইতে হবে আর দুইটা বা তার বেশি ইনভলভমেন্ট হতে হবে রিজিয়ন। তাহলে সেটার ক্ষেত্রে আমাদের স্টেজ হবে স্টেজ 2। স্টেজ 3 তে কি হবে? স্টেজ 3 তে ডায়াফ্রামের বোথ সাইড ইনভলভমেন্ট হবে, তো সেটাকে বলা হবে স্টেজ 3। আর স্টেজ 3 ক্ষেত্রে যদি স্ক্রিন ইনভলভমেন্ট হয়, তাহলে সেটাকে নাম হবে হচ্ছে স্টেজ 3S। তাহলে এইটাই খুব সম্ভবত পরীক্ষা আসছিল। তো কোনো একটা পেশেন্টের সার্ভাইকাল লিম্ফোডেনোপ্যাথি আছে, এর সাথে স্প্লেনোমেগালি আছে, তাহলে স্টেজ কি হবে? তাহলে সার্ভাইকাল লিম্ফোড ইনভলভমেন্ট হলে এটা হচ্ছে ডায়াফ্রামের উপরে, স্প্লিন ইনভলভমেন্ট হলে সেটা হচ্ছে ডায়াফ্রামের নিচে। তার মানে দুই সাইডে ইনভলভমেন্ট আছে, তাহলে এটা স্টেজ হবে স্টেজ 3। আর এর সাথে যদি স্প্লিন ইনভলভমেন্ট থাকে তাহলে স্টেজ 3S। এরপর লিম্ফেটিক স্ট্রাকচার কি কি আছে? লিম্ফ নোড, স্প্লিন, থাইমাস, ভার্ডাস সিংস, অ্যাপেন্ডিক্স, পেয়ারটোসিস, তাহলে এই সবগুলো লিম্ফোমাতে ইনভলভমেন্ট হতে পারে। আচ্ছা, স্টেজের সাথে যদি পেশেন্টের সিমটমস না থাকে তাহলে সেটা হবে এ। আর যদি সিমটমস থাকে মানে ওয়েট লস থাকে, নাইট সুইট থাকে বা ফিভার থাকে, তাহলে হবে বি। মানে কোনো পেশেন্টের স্টেজ 1, 2, 3 এগুলো কোনো একটা স্টেজে থাকে, এর সাথে যদি ওয়েট লস থাকে বা নাইট সুইটিং বা ফিভার থাকে, তাহলে সেক্ষেত্রে হবে স্টেজ 1B বা 2B বা 3B। আর কোনো কিছু না থাকলে যে স্টেজ আছে এটার সাথে এ যুক্ত করে দেওয়া হবে। আচ্ছা, একটা বাদ পড়ছে, যদি কোনো পেশেন্টের 1 or more এক্সট্রা লিম্ফেটিক টিস্যু ইনভলভমেন্ট থাকে, মানে লিভার বা বোন ইনভলভমেন্ট থাকে, তাহলে সেটা হবে হচ্ছে স্টেজ 4। তাহলে কোন অর্গানে মানে কয়টা লিম্ফ নোড ইনভলভমেন্ট হলে বা কোন সাইডে ইনভলভমেন্ট হলে কোন টেস্ট হবে, এটা মুখস্থ করা লাগবে, যেটা আগে পরীক্ষা আসতে পদও আসতে পারে। এরপর আসি নন হজকিন লিম্ফোমা। হজকিন লিম্ফোমার মতো নন হজকিন লিম্ফোমার ক্ষেত্রে বি সেল ইনভলভমেন্টটা বেশি কমন। নন হজকিন লিম্ফোমাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হাই গ্রেড নন হজকিন লিম্ফোমা আর একটা হচ্ছে লো গ্রেড নন হজকিন লিম্ফোমা। হজকিন ক্ষেত্রে একই রকম ক্লাসিফিকেশন করা যেতে পারে। তাহলে যেগুলো হাই গ্রেড এগুলো
ফিচার হচ্ছে কি, এগুলো হাই প্রিলিভেশন রেট থাকে, র্যাপিডলি প্রডিউস সিমটমস করে, আর ট্রিটমেন্ট না করলে পেশেন্ট মারা যেতে পারে। যে ক্ষেত্রে পজিটিভ হচ্ছে এই পেশেন্ট গুলো যেগুলো হাই গ্রেড লিম্ফোমা থাকে, এগুলো ট্রিটমেন্ট রেসপন্স ভালো, কেমোথেরাপি দিলে এগুলোকে কিউর করা যেতে পারে। এর পাশে নন হস্কিন লিম্ফোমার ক্ষেত্রে মোস্ট কমন হচ্ছে ডিফিউজ লার্জ বি সেল নন হস্কিন লিম্ফোমা। এটা হচ্ছে মোস্ট কমন। এটা হচ্ছে একটা হাই গ্রেড নন হস্কিন লিম্ফোমা। আর লো গ্রেড নন হস্কিন লিম্ফোমার মধ্যে মোস্ট কমন হচ্ছে ফলিকুলার নন হস্কিন লিম্ফোমা। এছাড়া অন্যান্য যে সব ধরনের নন হস্কিন লিম্ফোমা প্রেজেন্ট করতে, সেটা হচ্ছে বার্কির লিম্ফোমা, ম্যান্টেল সেল লিম্ফোমা, মেলটোমা বা টি সেল লিম্ফোমা। আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে মোস্ট কমন নন হস্কিন লিম্ফোমা কোনটা। আর এটা হচ্ছে ডিফিউজ লার্জ বি সেল নন হস্কিন লিম্ফোমা। প্রেজেন্টেশনের মধ্যে হস্কিন লিম্ফোমা আমরা বলছিলাম ইউজুয়ালি ইন্ডোফোকাল থাকে, কিন্তু নন হস্কিন লিম্ফোমা থাকে ইউজুয়ালি ডিসেমিনেটেড প্রেজেন্টেশন, এবং এক্সট্রা নোডাল যে সাইট গুলা, এগুলা নন হস্কিন লিম্ফোমাতে বেশি কমন। নন হস্কিন লিম্ফোমার ক্ষেত্রে বি সিমটমস থাকতে পারে, যেমন ওয়েট লস, নাইট সোয়েটিং, ফিভার, তবে এগুলো হস্কিন লিম্ফোমার তুলনায় লেস কমন। আর এক্সটার্নাল ইনভলভমেন্ট যেমন বোন ম্যারো, গাট, থাইরয়েড, লাংস, ইন্টেস্টিন, ব্রেন বা বোন, লিম্ফ নোড বা অন্যান্য সাইটের যে ইনভলভমেন্টটা, এইটা নন হস্কিন লিম্ফোমার ক্ষেত্রে বেশি কমন। ট্রিটমেন্ট এখান থেকে আসে না। এই বক্সটা থেকে একটা কোশ্চেন আসতে পারে, এপিডেমিওলজি অ্যান্ড ইটিওলজি অফ নন হস্কিন লিম্ফোমা। নন হস্কিন লিম্ফোমার ক্ষেত্রে মিডিয়ান এজ কত, 65 to 70 আছে, মানে মেইনলি ওল্ড এজ এটা বেশি হয়। হস্কিন লিম্ফোমার ক্ষেত্রে আমরা পড়ছিলাম এটা একটা বাই মোডাল প্রেজেন্টেশন, মানে ভেরি ইয়ং এজও হতে পারে, আর একটা ভেরি ওল্ড এজও হতে পারে। আর নন হস্কিন লিম্ফোমা ইউজুয়ালি ওল্ড এজে বেশি হয়। কিছু ভাইরাস আছে যেগুলো নন হস্কিন লিম্ফোমা করতে পারে, তাহলে এটা পরীক্ষায় সিঙ্গেল হিসেবে আসে। যেমন এবিস্টন বা বার ভাইরাস করে পোস্ট ট্রান্সপ্লান্ট নন হস্কিন লিম্ফোমা, হিউম্যান হাতে ভাইরাস এইড করে প্রাইমারি ফিশন লিম্ফোমা, তারপর হিউম্যান টি সেল লিম্ফোমিক ভাইরাস করতে পারে, অ্যাডাল্ট টি সেল লিম্ফোমা করতে পারে, হেলিকোব্যাক্টার পাইলরি করে গ্যাস্ট্রিক লিম্ফোমা। এর মধ্যে বাকিগুলো হচ্ছে তো ভাইরাস, এইচ পাইলরিটা হচ্ছে ব্যাকটেরিয়া। তাহলে এগুলা সিঙ্গেল বেস পরীক্ষা আসতে পারে। এর পাশে কিছু স্পেসিফিক ক্রোমোজোমাল ট্রান্সলোকেশন আছে যেগুলো নন হস্কিন লিম্ফোমার সাথে অ্যাসোসিয়েট থাকতে পারে। ঠিক আছে, তাহলে এফসিপিএস খুব একটা আসে না, তবে এমআরসি পরীক্ষায় খুবই কমন করছে এটা। তাহলে ট্রান্সলোকেশন 14 আর 18 এটা পাওয়া যায় কোথায়, ফলিকুলার লিম্ফোমাতে। আর 8-14 পাওয়া যায় বার্কিস লিম্ফোমাতে, 11-14 পাওয়া যায় ম্যান্টেল সেল লিম্ফোমাতে। এছাড়া আমরা দুইটা পড়ে আসছে একটু আগে, একটা হচ্ছে ট্রান্সলোকেশন 15 and 17, এটা পাওয়া যায় কোথায়, অ্যাকিউট প্রোমাইলোসাইটিক লিউকেমিয়াতে। আর ট্রান্সলোকেশন 9 and 22, এটা পাওয়া যায় সিএমএল। তাহলে এই ট্রান্সলোকেশন গুলো অনেকটা পরীক্ষায় সিঙ্গেল ইস্যু কোশ্চেন আসতে পারে। আর একটা হচ্ছে লিম্ফোমা কাদের ক্ষেত্রে বেশি হতে পারে, তাদের ক্ষেত্রে কনজেনিটাল ইমিউনোডেফিসিয়েন্সি স্টেট। প্রাইমারি যেসব ইমিউনোডেফিসিয়েন্সি স্টেট আছে সেগুলোর ক্ষেত্রে লিম্ফোমা বেশি কমন। আর একটা হচ্ছে অর্গান ট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে। তাহলে অর্গান ট্রান্সপ্লান্টেশনের পরে আমরা কি করি, পেশেন্টের বিভিন্ন ইমিউনোসাপ্রেসিভ থেরাপি ইউজ করি। এই পেশেন্ট গুলোর ক্ষেত্রে লিম্ফোমা হওয়ার রিস্কটা বেশি। তাহলে এই পয়েন্টগুলো পরীক্ষায় কোশ্চেন রাখতে পারে। তাহলে আমাদের জন্য আজকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লিউকেমিয়ার দুইটা টাইপ আমরা পড়লাম, একটা হচ্ছে অ্যাকিউট আর একটা হচ্ছে ক্রনিক। তাহলে অ্যাকিউট গুলা ইউজুয়ালি শর্ট ডিউরেশন থাকবে, পেশেন্ট গুলো ইউজুয়ালি টক্সিক থাকে এবং সিভিয়ারলি সিমটোমেটিক থাকে। আপনাদের ক্রনিক যে লিউকেমিয়া, এই ক্ষেত্রে ডিউরেশন থাকবে লং, ইউজুয়ালি পেশেন্ট গুলো অ্যাসিম্পটোমেটিক বা মাইল্ড সিমটমস থাকবে। অ্যাকিউট লিউকেমিয়ার সিমটমস গুলো থাকে এগুলো ইউজুয়ালি প্যানসাইটোপেনিয়ার সিমটমস থাকে। কি কি থাকতে, একটা হচ্ছে জেনারেলাইজড উইকনেস থাকতে পারে, শর্টনেস অফ ব্রেথ থাকতে পারে ডিউ টু লো হিমোগ্লোবিন, প্লেটলেট কম থাকার কারণে পেশেন্ট গুলোর ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকে। আর ডাব্লিউবিসি কাউন্ট কম থাকার কারণে
পেশেন্টগুলো ফ্রিকোয়েন্ট ইনফেকশন হয়। তারপর যে ক্রনিক লিউকেমিয়ার ক্ষেত্রে আমরা বলছিলাম অ্যাসিম্পটোমেটিক বা মাইল্ড সিমটোমেটিক। মাইল্ড সিমটমের মধ্যে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে হিমোগ্লোবিন কম থাকে, ফলে পেশেন্টের উইকনেস থাকবে। আর পেশেন্টগুলো যেহেতু ম্যাসিভ স্প্লেনোমেগালি থাকে, সো ম্যাসিভ স্প্লেনোমেগালির কারণে কিছু চিকিৎসা থাকতে পারে, যেমন অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে, আর্লি স্যাটাইটি থাকতে পারে। এক্সামিনেশন করলে আমরা ম্যাসিভ স্প্লেনোমেগালি পাবো, অ্যানিমিয়া পাবো। আর ক্রনিক লিউকেমিয়ার মধ্যে যদি সিএলএল থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা লিম্ফেডিনোপ্যাথি পাবো। আর অ্যাকুট লিউকেমিয়ার মধ্যে এএল এর পেশেন্টকে আমরা লিম্ফেডিনোপ্যাথি পেতে পারি। তাহলে ক্লিনিক্যালি যদি আমরা লিম্ফ নোড পাই এবং অ্যাকিউট লিউকেমিয়া চিন্তা করি, সেক্ষেত্রে আমরা এএলএল চিন্তা করবো। আর ক্রনিক লিউকেমিয়ার ক্ষেত্রে যদি আমরা লিম্ফ নোড পাই, সেক্ষেত্রে আমরা সিএলএল টা বেশি চিন্তা করবো। ইনভেস্টিগেশন করলে অ্যাকিউট লিউকেমিয়া পেশেন্ট গুলো ইউজুয়ালি প্যানসাইটোপেনিয়া পাওয়া যায়। হিমোগ্লোবিন, ডাব্লিউবিসি, প্লেটলেট তিনটায় কম পাওয়া যাবে, তবে ডাব্লিউবিসি অনেক সময় বেশিও পাওয়া যেতে পারে। অপরদিকে ক্রনিক লিউকেমিয়া পেশেন্ট গুলোর ক্ষেত্রে হিমোগ্লোবিনটা কম থাকতে পারে, ডাব্লিউবিসি কাউন্ট ইউজুয়ালি অনেক বেশি পাওয়া যায়। আর প্লেটলেট কাউন্ট এটাও ক্রনিক লিউকেমিয়ার ক্ষেত্রে ইউজুয়ালি বেশি থাকে। কনফার্ম করবো কিভাবে? অ্যাকিউট লিউকেমিয়ার ক্ষেত্রে আমরা বোন ম্যারো স্টাডি করবো। ক্রনিক লিউকেমিয়ার ক্ষেত্রে যদি সিএমএল হয়, তাহলে বোন ম্যারো স্টাডি করতে পারি, ক্রোমোজোমাল অ্যানালাইসিস করতে পারি, আর একটা হচ্ছে আরএনএ অ্যানালাইসিস করতে পারি। আর সিএলএল এর পেশেন্ট হলে ফ্লো সাইটোমেট্রি অ্যান্ড ইমিউনোফিনোটাইপ। তাহলে লিউকেমিয়ার প্রেজেন্টেশন বিভিন্ন রকম হতে পারে। জাস্ট এই পয়েন্টগুলো মনে রাখলে পরীক্ষায় কোশ্চেন সলভ করার জন্য এনাফ হবে মনে হয়। তাহলে আজকে আসলে এগুলো ডিসকাশন ছিল। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন। লিউকেমিয়া লিম্ফোমা কোনো কোশ্চেন আছে? না থাকলে আমরা ক্লাস শেষ করবো। ওকে, ধন্যবাদ সবাইকে।